আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভূগোল দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে কিছু সাজেশন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষাটা যে কোনো টাইমে রুটিন দিতে পারে। সো ভূগোল প্রথম পত্র যাদের খারাপ হয়েছে, দ্বিতীয় পত্র কিন্তু অনেক কঠিন, এটা পড়ে নিতে পারো, ঠিক আছে? তাই ভাবলাম তোমাদেরকে সাজেশনটা দিয়ে দিই, তোমরা প্রস্তুতিটা নিতে থাকো, ঠিক আছে? নিয়ে রাখো যে সময় পরীক্ষা হয়, যেভাবেই পরীক্ষা হয়, যাতে করে তুমি পাশ করতে পারো এবং এ প্লাস পেতে পারো যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছো। তো দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জনসংখ্যা। এই অধ্যায়টা খুবই সহজ, কারণ জনসংখ্যা থেকে তুমি গুছিয়ে বানিয়ে লিখতে পারবা, অন্য অধ্যায়গুলো গুছিয়ে বানিয়ে লিখতে পারবা না। তো কথা না বেরিয়ে আমি কিছু এমসিকিউ দিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই এমসিকিউগুলো এমনভাবে পড়বা যাতে করে জ্ঞানমূলকের জন্য কাজে দেয়, ঠিক আছে? দেখো, জনসংখ্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জনমিতিক উৎপাদন বা উপাদান কোনটা? এটার উত্তর হচ্ছে বয়স কাঠামো, ঠিক আছে? এই যে জনসংখ্যার আকার বলতে কি বুঝো, এটা আসে প্রত্যেকটা পরীক্ষাতেই, ঠিক আছে? তো কোনো এলাকার অন্তর্ভুক্ত মানুষের মোট জনসংখ্যা এটাকে বলা হয়। এই যে এই সূত্রটা পড়বা, ঠিক আছে? এই যে জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্রটা পড়ো। উপরে হচ্ছে মোট জনসংখ্যা দিবা আর নিচে হচ্ছে আয়তনটা দিবা। তখনই কি বের হয়? এটা হচ্ছে ঘনত্বটা বের হবে, ঠিক আছে? এই যে ঘনত্ব সূত্র হচ্ছে এটা, জনসংখ্যার ঘনত্ব আর কি। আর ঘনত্ব সংখ্যাটা শিখে ফেলবা। একটি দেশের জনসংখ্যাকে ওই দেশের আয়তন দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে জনসংখ্যার ঘনত্ব বলে, এভাবে লিখতে পারো তুমি, ঠিক আছে? তার মানে সূত্র পারলে সংখ্যাটা এমনিতেই পারবা, ঠিক আছে? তারপর দেখো, এই যে জন্মহারের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? বি আর, ঠিক আছে? তারপর দেখো, ঔষধিক জন্মহারের সংক্ষেপে নিচের কোনটি দ্বারা লেখা হয়? এটা হচ্ছে 2 নং CBR। এই যে দেখো, বার্থ রেট হচ্ছে বিআর, বার্থ রেট বলা হয় কি বার্থ রেট বিআর, আর সিএসটা যোগ হয়েছে এখানে, ঠিক আছে? ক্রোট বার্থ রেট, ঠিক আছে? ক্রোট বার্থ রেট হচ্ছে এটার পূর্ণরূপ। তারপর নারীদের সন্তান ধারণ করার ক্ষমতাকে কি বলা হয়? এটাকে বলা হয় কি উর্বরতা, ঠিক আছে? এই যে এই 10 নংটা পড়বাই। জনসংখ্যার দিক থেকে বৃহত্তম, ঠিক আছে? বা বৃহৎ দেশ কোনটা? জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বৃহৎ হতো চীন, ঠিক আছে? এই যে চীন ছিল আগে, এখন বর্তমানে হয়েছে ভারত। জনসংখ্যা সবচেয়ে বেশি এখন ভারতে, পূর্বে ছিল কিন্তু চীন। কোন ধরনের অঞ্চলে সাধারণত জন্ম হার সবচেয়ে বেশি হয়? এটা হচ্ছে গ্রাম্য এলাকায় জনসংখ্যা সবচেয়ে বেশি হয়। দেখো, জন্মহারের সংক্ষিপ্ত রূপকে আমি কিছুক্ষণ আগে পড়িয়েছিলাম, বার্থ রেট, ঠিক আছে? নারী পুরুষ অনুপাত নির্ণয়ের সূত্রটি থেকে, এটা খুবই জরুরি এই সূত্রটা আসেই। নারীর সংখ্যা ভাগ পুরুষের সংখ্যা ইন্টু দিবা কত? 1000, তখনই কি বের হবে? নারী পুরুষের একটা অনুপাত বের হবে, ঠিক আছে? সাধারণত নারীদের কত বছর বয়স পর্যন্ত প্রজনন ক্ষমতা থাকে? তো সকলেরই জানা, এটা হচ্ছে 45 বছর পর্যন্ত, 15 থেকে 45 বছর পর্যন্ত। কোন সময় নারীদের মৃত্যু হার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়? প্রজননকালীন, অর্থাৎ যখন সন্তান প্রসব করে তখন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বহুপদী প্রশ্নগুলো দেখো, একটু পড়ে নিবা এগুলা। যেমন এটা খুব ইম্পর্টেন্ট, মরণশীলতার প্রভাব করে কোনটা? হ্যাঁ, এগুলো হচ্ছে প্রথম আর দ্বিতীয়টা, ঠিক আছে? জনসংখ্যার বৃদ্ধির যে প্রক্রিয়াটা আছে ওটা, আর একটা হচ্ছে সামাজিক উন্নয়নকে। এই যে এটা পড়বা। জনসংখ্যার জনমিতিক উপাদান কোনগুলা? ওই উপাদানগুলো সবগুলা, ঠিক আছে? বয়স কাঠামো, শিক্ষা, পেশা, আরও যদি কোনো কিছু থাকতো সবগুলাই হতো। জাতিসংঘের ক্ষেত্রে বা মতে যে অভিগমনের ক্ষেত্রে বাসস্থান পরিবর্তনের ন্যূনতম বয়স কত লাগে? এটা হচ্ছে কত মাস? 12 মাস জাতিসংঘের মধ্যে, ঠিক আছে? এই যে মিগ্রেট থেকে এসে মিগ্রেট শব্দটি কোন ভাষা থেকে এসেছে? এগুলা ল্যাটিন। মনে রাখবে, এগুলো ভাষা যদি বলে যে এই শব্দটি কোন শব্দ থেকে এসেছে, এগুলো সবগুলো হচ্ছে ল্যাটিন, ঠিক আছে? আর ইংরেজি শব্দ কি? অভিগমনের ইংরেজি প্রতিশব্দ কি? মিগ্রেশন। অন্যত্র হতে কোন স্থানে আগমন, অর্থাৎ অন্য জায়গায় থেকে তুমি যদি হঠাৎ করে আসো, তখন তোমাকে কি বলা হয়? অভিবাসন। প্রাচীনকালের মানুষ কিভাবে এই অভিগমন করতেন? পায়ে হেঁটে, এটা সকলেরই জানা। কোন ধরনের পরিবর্তনের জন্য মানুষ অভিবাসনে আগ্রহী হয়? কোন ধরনের বলতো? এটা হচ্ছে অর্থনৈতিক প্রয়োজনে। যেমন মানুষের অর্থনৈতিক কারণে কিন্তু বৈদেশিক যায়, এরকম। সবচেয়ে কমন একটা প্রশ্ন, রোহিঙ্গারা মূলত কোন দেশ থেকে আগত? এটা হচ্ছে মায়ানমার দেশ থেকে। অভ্যন্তরীণ অভিগমনের মূল কারণটা কি? এটা হচ্ছে অসন্তুষ্ট থাকে আর কি।
দেখো তারপর এটা বলবো এই যে অভিগমন যে আছে বা মিগ্রেশন যে আছে, আকর্ষণ মূলক কারণ কোনটা? একমাত্র কারণ হচ্ছে সামাজিক নিরাপত্তার কারণ। নিচে এই যে এই টপিকসগুলো একটু পড়বা, এটার আকর্ষণমূলক কাজগুলো সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, শহর থেকে গ্রামে এই অভিগমন হয় কোন দেশগুলোতে? এটা হচ্ছে উন্নত দেশের কাজ, মানে মানুষ শহর থেকে গ্রামে যায় উন্নত দেশগুলোতে, ঠিক আছে। ঢাকা থেকে ঝালকাঠি এসে বসবাস করা কোন ধরনের অভিবাসন? এই যে এটা ভালো করে বুঝি, এটা হচ্ছে অভ্যন্তরীণ। কারণ ঢাকা আর ঝালকাঠি বাংলাদেশে অবস্থিত, তাহলে বাংলাদেশের মধ্যে একটা দেশের মধ্যে যদি তোমার গমন করো তখন এটাকে বলা হয় অভ্যন্তরীণ। এক জেলা থেকে অন্য জেলায় এই গমন করাকে কি বলা হয়? এই অভিগমনকে কি বলা হয় বলতো? মাঝারি দূরত্ব। তারপর দেখো, স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ যখন এক স্থান থেকে অন্য স্থানে গমন করে, স্থায়ীভাবে কথা থাকলে হচ্ছে অভিগমন, ঠিক আছে। তারপর তোমরা পড়বা এই যে এটা অভিগমনের আকর্ষণজনিত কারণটা কি? এটার একমাত্র কারণটা কি? এটা হচ্ছে চাকরির জন্য, আরেকটা হচ্ছে অধিক উপার্জনের সুবিধা। প্রথম দুইটা রাজনীতিক অস্থিরতার কারণে নয় এটা। তারপর দেখো, কোনো এলাকার জনসংখ্যার পরিবর্তনের ভূমিকা রাখে কিসের বলতো? এটা হচ্ছে অভিগমন, মৃত্যু হার, জন্মহার সব কিছু মিলিয়ে। তার মানে এটার উত্তর হচ্ছে 4। প্রথম লোক গণনা শুরু হয়েছিল 1655 সালে। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে? এটা সকলেরই জানা, 1974 সালে। বাংলাদেশের প্রথম ডিজিটাল জনশুমারি আর একটা হচ্ছে গড় গণনা, এটা হয় 2022 সালে, কিছুদিন আগে এটা, ঠিক আছে। জনমিতিক ট্রানজিশনাল মডেল, ঠিক আছে, কত সালে উপস্থাপন করা হয়? এটার উত্তর হচ্ছে 1929 সালে। জনমিতিক ট্রানজিশনাল যে তত্ত্বটা রয়েছে বাংলাদেশের যে প্রাথমিক বা প্রারম্ভিক, ঠিক আছে, সম্প্রসারণশীল স্তর অবস্থানের কারণটা কি ছিল? চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে, ঠিক আছে। জনমিতিক ট্রানজিশনাল মডেলে কি ব্যাখ্যা থাকে? এটা হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি। এই ট্রানজিশনালের জনমিতিক কয়টা ধাপ রয়েছে? এটার ধাপ হচ্ছে 4টা ধাপ। কি কি ধাপগুলো এটি তোমার মুখস্থ করতে হবে। এই যে এই ধাপগুলো এখানে দেওয়া আছে, একটু মুখস্থ করে নিবা। কোন দেশটি জনমিতিক ট্রানজিশনাল মডেলের 3য় পর্যায়ে পড়ে? এটা হচ্ছে জাপান, ঠিক আছে। জনবিবর্তন তত্ত্বের প্রথম পর্যায়ে জন্মহার আর হচ্ছে মৃত্যুহার কেমন হয়ে থাকে? দেখো, এটা হচ্ছে প্রথম উচ্চ জন্ম আর উচ্চ মৃত্যু হয়ে থাকে। বাংলাদেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ কোন প্রকৃতির? উত্তর হচ্ছে সংকীর্ণ, ঠিক আছে। জনসংখ্যা পিরামিডের শীর্ষ দেশ কোনো সংখ্যাকে নির্দেশ করে। এটা হচ্ছে কোন সংখ্যা? এটা হচ্ছে বয়স্ককে। তো বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধির কোন স্তরে রয়েছে? 2য় স্তরে রয়েছে। পাক শিল্পায়নকালে বৈশিষ্ট্য হলো কি কি হতো? সবগুলোই হতো, ঠিক আছে। সনাতন চিন্তাধারা, বড় পরিবার, শিক্ষার অভাব সব কিছুই হতো। তারপর একটা উদ্দীপক আছে, দেখো এই উদ্দীপকটা কোন ধরনের পিরামিড? পরিবর্তনশীল, ঠিক আছে। বয়স কাঠামোর নির্ধারণের পদ্ধতি কোনটা? এটার উত্তর হচ্ছে 1-2, মানে হচ্ছে বয়স দল হবে আর হচ্ছে বয়স পিরামিড হবে, ঠিক আছে। তারপর দেখো, জনসংখ্যা পিরামিড দেখানো হয় কোথায়? দেখানো হয় 1 আর 2, অর্থাৎ নারী পুরুষ বয়সভিত্তিক বিন্যাসে, আর একটার উত্তর হচ্ছে জনসংখ্যার পরিমাণে। তারপর দেখো, এই যে নারী পুরুষের অনুপাত প্রকাশ করা হয় কিছুক্ষণ আমি বলেছিলাম, এটার উত্তর হচ্ছে 1 আর 3। মহিলা আর হচ্ছে পুরুষ দ্বারা ভাগ দিতে হয় এবং 100 বা 1000 দ্বারা কি করতে হয়? গুণ করতে হয় এটা। তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখো, এটা ভালো করে বুঝো। জনসংখ্যা পিরামিডে দেখানো যাবে বাংলাদেশের কি কি দেখানো যাবে? নারীর সংখ্যা, পুরুষের সংখ্যা, বয়স্তর, তার মানে সবগুলোই হবে। জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? জনবসতির নিবিড়তা। তো বাংলাদেশে নগরসমূহে বার্ষিক কত শতাংশ হারে জনসংখ্যা বৃদ্ধি পায়? বার্ষিক 3% হারে বৃদ্ধি পায়। প্রতি বর্গ কিলোমিটারে কতজনের বেশি লোক থাকলে তাকে নিবিড় অঞ্চল বলে? তাকে বলে 1000, ঠিক আছে। তারপরে দেখো, বাংলাদেশের জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য কোনটা? এই বাংলাদেশের যে জনসংখ্যার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নারী পুরুষের সংখ্যা। পৃথিবীব্যাপী জনসংখ্যা বৃদ্ধির কারণ কোনটা? একমাত্র কারণ হচ্ছে চিকিৎসা ব্যবস্থার উন্নতি। চিন্তা করছো? পৃথিবীর জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোথায়? কোন কোন দেশগুলোতে বলো তো? উন্নত দেশগুলোতে। যেগুলো দেশ উন্নত নয় সেগুলো দেশ। বাংলাদেশের কোন অঞ্চলে
কোন ধরনের অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম? এটার উত্তর হচ্ছে কি পাহাড়ি। ঠিক আছে। তারপর বান্দরবান। বান্দরবান কোন জনবসতির অঞ্চলের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে অতি বিরল। অতি বিরল। জনসংখ্যায় বাংলাদেশ কততম বলতো? এটা হচ্ছে অষ্টমে আছে। ঠিক আছে, অষ্টমে আছে। বাংলাদেশের যেসব অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব অধিক সেসব অঞ্চলে কি নামে পরিচিত? সেগুলো হচ্ছে নিবিড় নামে পরিচিত। তারপর দেখো জনসংখ্যার ঘনত্ব কোন অঞ্চলে সবচেয়ে বেশি বা অনেক বেশি? এটা হচ্ছে গঙ্গা উপত্যকায়। বাংলাদেশের সবচেয়ে এই যে জনবসতিপূর্ণ জেলা কোনটা? সবচেয়ে জনবসতি মানে সবচেয়ে বেশি জনসংখ্যা আছে এটা হচ্ছে ঢাকা। ঠিক আছে, ঢাকার রাজধানী, সব কিছুর ঢাকায়। তো বাংলাদেশের যে আদিবাসী জনগোষ্ঠী আছে এটা কোথায় বাস করে? এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে বেশি বসবাস করে। তারপর দেখো জনসংখ্যার ঘনত্ব বলতে কি বোঝায়? আমি এর আগেও পড়িয়েছি, এটা হচ্ছে জনবসতির নিবিড়তাকে বোঝায়। আয়তনের দিক থেকে আয়তনের যে দিকটা আছে বা জায়গার দিক থেকে বিশ্বের মধ্যে বাংলাদেশ কততম আছে? এটার উত্তর হচ্ছে 93 আছে। ঠিক আছে। বাংলাদেশের কোন ধরনের অঞ্চলে জনসংখ্যা সবচেয়ে বেশি? এটার উত্তর হচ্ছে সমতল। একটি দেশের জনসংখ্যার অধিক বৃদ্ধিকে কি বলা যেতে পারে বলতো? এটা হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ। কোন জলবায়ুর প্রভাবে বাংলাদেশে বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়? এটা হচ্ছে মৌসুমী জলবায়ুর প্রভাবে। আমাদের খাদ্য সমস্যার অন্যতম কারণ কোনটা? একমাত্র হচ্ছে জনসংখ্যার বৃদ্ধি। ঠিক আছে। তারপর দেখো যে জনসংখ্যার ক্রমাগত বৃদ্ধি কিসের উপর সরাসরি প্রভাব ফেলে? সরাসরি হচ্ছে ভূমির উপর, মানে মাটি কমতেছে। কেমন? এই যে ঘরবাড়ি মানুষ তৈরি করছে, তার ফলে যে ফসলাদি আমরা চাষ করতাম এগুলো কিন্তু আর চাষ করতে পারি নাই। তারপর এখান থেকে এটা পড়বা, দেখো কার্যকর ভূমির অনুপাত কোনটা? এটা হচ্ছে মানুষ আর ভূমি। ঠিক আছে। তারপর ভূমির উপর জনসংখ্যার চাপে তীব্রতা প্রকাশ করা হয় কোনটি দ্বারা? এটা হচ্ছে জনসংখ্যার ঘনত্ব দ্বারা। প্রজননশীলতা হ্রাস পাওয়ার কারণ কোনটা? এটা হচ্ছে শিক্ষার মান বৃদ্ধি। শিক্ষার মান বৃদ্ধি। জাতীয় উন্নয়নে মুখ্য ভূমিকা বা প্রধান ভূমিকা পালন করে কোনটা? জনসংখ্যা। ঠিক আছে। মানুষের মানসিকতার পরিবর্তন আনে কোনটার মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। আচ্ছা যাই হোক, সব মিলিয়ে কত হচ্ছে জনসংখ্যার বৃদ্ধির প্রধান কারণ কোনটা? এটা হচ্ছে অভিগমন, মানে অন্য স্থান থেকে যদি কোনো মানুষ আসে তখন হচ্ছে এটা অভিগমন বলা হয়। আর এই অভিগমনের ফলে জনসংখ্যা বৃদ্ধি পায়। বিশ্বের কোন দেশে গ্রাম্য জনসংখ্যা দেখা যায় বলতো? এটা কি? বেলজিয়ামে মানে নিয়ন্ত্রক জনসংখ্যা আছে আর কি। ঠিক আছে। জনসংখ্যার দিক দিয়ে এশিয়া মহাদেশের বাংলাদেশের অবস্থান কততম আছে? 5ম। কিছুক্ষণ আগে আমি এটা বলেছিলাম। ঠিক আছে। তারপর এটা পড়বা তোমরা, বাংলাদেশের কোন জেলার সবচেয়ে কম বসতি দেখা যায়? এটা হচ্ছে বান্দরবানে। বান্দরবানে সবচেয়ে মানুষ কম। দেখো এগুলো পড়লে বিশ্ব সম্পর্কে তুমি জানতে পারবে অনেক কিছু। বিশ্বের সবচেয়ে বেশি নির্ভরতার অনুপাত দেখা যায় কোন দেশে? এটা হচ্ছে কেনিয়া দেশে। ঠিক আছে, কেনিয়াতে। তারপর দেখো পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনসংখ্যার আবাসস্থল আছে? এটা হচ্ছে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বসবাস করে মানুষ। বিশ্বের কোন মহাদেশে নিম্ন জনসংখ্যা? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। হ্যাঁ, আগে ছিল অস্ট্রেলিয়া, এখন হচ্ছে অস্ট্রেলিয়া। কোন মহাদেশে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি? এটা হচ্ছে আফ্রিকাতে। গ্রাম্য জনসংখ্যা তত্ত্ব কোন তত্ত্বের প্রক্রিয়ার ফল? এটা হচ্ছে ম্যালথাসিয়ান। প্রিয় শিক্ষার্থী, এই সংখ্যাটা তুমি শিখবাই। গ্রাম্য জনসংখ্যা বলতে মাথাপিছু কোনো আয় স্তরের জনসংখ্যাকে বোঝায়। এটা হচ্ছে সর্বোচ্চ স্তরে। এই সংখ্যাটা শিখবা। আর এখান থেকে জাস্ট এটা পড়বা, জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ কোনটা? সবগুলোই। ঠিক আছে। যেমন কি হতে পারে? মৃত্যুর হার কমে যাওয়া, জন্মহার বৃদ্ধি পাওয়া, দারিদ্রতা ও শিক্ষার অভাব, সব কিছুর কারণে। সর্বশেষ যে একটা MCQ দেব তোমাকে, এটা পড়বা। এটা বাংলাদেশ সম্পর্কে জানতে পারবো। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কম, মানে সবচেয়ে কম জনসংখ্যা রয়েছে বান্দরবানে, ঠিক আছে, সুন্দরবনে আর হচ্ছে রাঙামাটিতে। তার মানে উত্তর হচ্ছে তিনটাই। আশা করি বুঝতে পারছো। এখন জনসংখ্যা এই অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন তোমাকে দিচ্ছি, এগুলো পড়বা। মাত্র 25টা MCQ জ্ঞানমূলক দেব তোমাকে। ঠিক আছে। এই যে দেখো, জন্ম ও মৃত্যু হার, আর একটা হচ্ছে অভিগমন, এটার সমান কি বোঝায়? জনমিতিক বৈশিষ্ট্য। ঠিক আছে। এখান থেকে খুব ভালো করে সবগুলো পড়বা, একটা স্ক্রিনশট দিয়ে এগুলা নোট খাতা করে পড়তে হবে তোমাকে। এই যে দেখো, এই 25টা পড়বাই। ঠিক আছে।
এখান থেকে এ পর্যন্ত এটি সবগুলো একটা স্ক্রিনশট দিয়ে রাখো। সো ইতিমধ্যে তোমাদের এই অধ্যায় শেষ। যদি রেসপন্স পাই পরবর্তী অধ্যায় নিয়ে আসবো, যদি এই ভিডিওর কমেন্ট বক্সে 100 কমেন্ট হয়। এই যে এই প্রশ্নটা পড়বাই, অভিগমন কি এটা পড়বা, ঠিক আছে? আর গ্রাম্য জনসংখ্যা বলতে কি বোঝো, এই দুইটা প্রশ্ন পড়বাই তুমি এই অধ্যায় থেকে।